নেপোলিয়ন বোনাপার্ট, যিনি প্রথম নেপোলিয়ন নামেও পরিচিত ছিলেন, একজন ফরাসি সামরিক নেতা এবং সম্রাট যিনি 19 শতকের গোড়া থেকে ইউরোপের বেশিরভাগ অংশ জয় করেছিলেন। কর্সিকা দ্বীপে জন্মগ্রহণকারী নেপোলিয়ন ফরাসি বিপ্লবের অর্থাৎ 1789 থেকে 1799 এই সময় দ্রুত সামরিক বাহিনীতে যোগদান করেন। 1799 সালের অভ্যুত্থানে ফ্রান্সের রাজনৈতিক ক্ষমতা দখলের পরে তিনি 1804 সালে নিজেকে সম্রাটের মুকুট পরিয়ে দেন। চতুর উচ্চাভিলাষী এবং দক্ষ সামরিক কৌশলবিদ নেপোলিয়ন সফলভাবে ইউরোপের বিভিন্ন দেশগুলির জোটের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং তার সাম্রাজ্য প্রসারিত করেছিলেন। যাই হোক, 1812 সালে রাশিয়ার একটি বিপর্যয়কর ফরাসি আক্রমণের পরে নেপোলিয়ন 2 বছর পরে সিংহাসন ত্যাগ করেন এবং এলবা দ্বীপে নির্বাসিত হন। তারপর 1815 সালে তিনি তার 100 ডেজ প্রচারাভিযানে সংক্ষিপ্তভাবে ক্ষমতায় ফিরে আসেন। ওয়াটারলুর যুদ্ধে শোচনীয়ভাবে পরাজয়ের পরে তিনি আবার পদত্যাগ করেছিলেন এবং সেন্ট হেলেনার প্রত্যন্ত দ্বীপে নির্বাসিত হন, যেখানে তিনি 51 বছর বয়সে মারা যান। নেপোলিয়ন বোনাপার্ট 1769 সালের 15 আগস্ট ভূমধ্যসাগরীয় দ্বীপ কর্সিকার আজসিওতে জন্মগ্রহণ করেন। তিনি একজন আইনজীবী কার্লো বোনাপার্ট এবং লেটিজিয়া রোমালিনো বোনাপার্ট এর জন্মগ্রহণকারী 8টি বেঁচে থাকা সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন। যদিও তার বাবা মা অপ্রাপ্তবয়স্ক কর্সিকান আভিজাত্যের সদস্য ছিলেন, কিন্তু পরিবারটি ধনী ছিল না। নেপোলিয়নের জন্মের আগের বছর ফ্রান্স ইতালির জেনোয়া শহর অধিগ্রহণ করেছিলেন। শৈশবে নেপোলিয়ন ফ্রান্সের মূল ভূখণ্ডে স্কুলে পড়াশোনা করেন, যেখানে তিনি ফরাসি ভাষা শিখেছিলেন এবং 1785 সালে ফরাসি সামরিক একাডেমি থেকে স্নাতক হন। এরপর তিনি ফরাসি সেনাবাহিনী আর্টিলারি রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট হন। 1789 সালে ফরাসি বিপ্লব শুরু হয় এবং 3 বছর পরে বিপ্লবীরা রাজতন্ত্রকে উৎখাত করে একটি ফরাসি প্রজাতন্ত্রের ঘোষণা করে। কিন্তু বিপ্লবের প্রাথমিক বছরগুলিতে নেপোলিয়ন মূলত সামরিক বাহিনীগুলি থেকে ছুটিতে ছিলেন এবং কর্সিকার বাড়িতে ছিলেন, যেখানে তিনি গণতন্ত্রপন্থী রাজনৈতিক দল জ্যাকোবিনসদের সাথে যুক্ত হয়েছিলেন। 1793 সালে জাতীয়তাবাদী কর্সিকান গভর্নর পাসকুয়েল পাউলির সাথে সংঘর্ষের পরে বোনাপার্ট পরিবার তাদের জন্মস্থান দ্বীপ থেকে মূল ভূখণ্ড ফ্রান্সে পালিয়ে গিয়েছিলেন, যেখানে নেপোলিয়ন সামরিক দায়িত্বে ফিরে আসেন। ফ্রান্সে নেপোলিয়ন বিপ্লবী নেতা ম্যাক্সিমিলিয়ান রোবাসপিয়ারের ভাই অগাস্টিন রোবাসপিয়ারের সাথে যুক্ত হয়েছিলেন, যিনি সন্ত্রাসের রাজত্বের পেছনে একটি মূল শক্তি ছিলেন। বিপ্লবের শত্রুদের বিরুদ্ধে সেটি ছিল সহিংসতার সময়কাল। এই সময় নেপোলিয়ন সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছিলেন। যাই হোক, রোবাসপিয়ারের ক্ষমতা থেকে পতনের পরে 1794 সালে জুলাই মাসে অগাস্টিন সহ গিলোটিন করা হলে নেপোলিয়নকে ভাইদের সাথে তার সম্পর্কের জন্য সংক্ষিপ্তভাবে গৃহবন্দী করা হয়েছিল। 1795 সালে নেপোলিয়ন প্যারিসে বিপ্লবী সরকারের বিরুদ্ধে রাজকীয় বিদ্রোহ দমন করতে সহায়তা করেছিলেন বলে তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি করানো হয়েছিল। 1792 সাল থেকে ফ্রান্সের বিপ্লবী সরকার ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সংঘাতে লিপ্ত ছিল। 1796 সালে নেপোলিয়ন একটি ফরাসি সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন, যা ইতালিতে ধারাবাহিক লড়াইয়ে তার দেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী অস্ট্রিয়ার বৃহত্তর সেনাবাহিনীকে পরাজিত করেছিল। 1797 সালে ফ্রান্স এবং অস্ট্রিয়া ক্যাম্পো ফর্মিওর চুক্তিতে স্বাক্ষর করে, যার ফলে ফরাসিদের জন্য আঞ্চলিক লাভ হয়। পরের বছর ডিরেক্টর 5 ব্যক্তির দল, যা 1795 সাল থেকে ফ্রান্স শাসন করেছিল, নেপোলিয়নকে ইংল্যান্ডের আক্রমণ করার জন্য নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেন। নেপোলিয়ন সিদ্ধান্ত নিয়েছিলেন যে ফ্রান্সের নৌবাহিনী এখনও
উচ্চতর ব্রিটিশ রাজকীয় সৈন্যবাহিনীর বিরুদ্ধে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল না। পরিবর্তে তিনি ভারতের সাথে ব্রিটিশ বাণিজ্য পথগুলি মুছে ফেলার প্রয়াসে মিশর আক্রমণের প্রস্তাব করেছিলেন। নেপোলিয়নের সৈন্যরা 1795 সালের জুলাই মাসে পিরামিডের যুদ্ধে মিশরের সামরিক শাসক মামলুকদের বিরুদ্ধে বিজয় অর্জন করে। শীঘ্রই তবে 1798 সালের অগাস্টে নীল নদের যুদ্ধে ব্রিটিশ দ্বারা তার নৌবহর প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পরে তার বাহিনী আটকা পড়েছিল। 1799 সালের গোড়ার দিকে নেপোলিয়নের সৈন্যবাহিনী উসমানীয় সাম্রাজ্য শাসিত সিরিয়ায় আক্রমণ শুরু করে, যা একরের ব্যর্থ অবরোধের মাধ্যমেই শেষ হয়েছিল। সেই গ্রীষ্মে ফ্রান্সের রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তায় চিহ্নিত হওয়ায় সর্বদা উচ্চাভিলাষী এবং চতুর নেপোলিয়ন মিশরে তার সৈন্যবাহিনী ত্যাগ করে ফ্রান্সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। 1799 সালের নভেম্বরে 18 ব্রোমেয়ারের অভ্যুত্থান নামে পরিচিত একটি ইভেন্টে নেপোলিয়ন এমন একটি দলের অংশ হয়েছিলেন যা সফলভাবে ফরাসি ডিরেক্টরিকে উৎখাত করেছিল। ডিরেক্টরিটি 3 সদস্যের কনসুলেট দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল এবং 5 ফুট 7 ইঞ্চির নেপোলিয়ন প্রথম কনসাল হয়েছিলেন, যা তাকে ফ্রান্সের নেতৃস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করেছিল। 1800 সালের জুন মাসে মারেঙ্গোর যুদ্ধে নেপোলিয়ন বাহিনী ফ্রান্সের চিরস্থায়ী শত্রু অস্ট্রিয়ানদের পরাজিত করে এবং তাদের ইতালি থেকে তাড়িয়ে দেয়। এই বিজয় নেপোলিয়নের প্রথম কনসাল হিসাবে ক্ষমতা দৃঢ় করতে সহায়তা করেছিল। উপরন্তু 1802 সালে আমিন্স চুক্তির সাথে যুদ্ধক্লান্ত ব্রিটিশরা ফরাসিদের সাথে শান্তিতে সম্মত হয়েছিল, যদিও শান্তি কেবল 1 বছরের জন্যই স্থায়ী হয়। নেপোলিয়ন বিপ্লব পরবর্তী ফ্রান্সে স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্যে কাজ করেছিলেন। তিনি সরকারকে কেন্দ্রীভূত করেছিলেন, ব্যাংকিং এবং শিক্ষার মতো ক্ষেত্রগুলিতে সংস্কার চালু করা, বিজ্ঞান এবং শিল্পকলা সমর্থিত এবং তার শাসন এবং পোপের, যিনি ফ্রান্সের প্রধান ধর্ম ক্যাথলিক ধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন, এর মধ্যে সম্পর্ক উন্নত করার চেষ্টাও করেছিলেন, যা বিপ্লবের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার সবচেয়ে উল্লেখযোগ্য অর্জনগুলির মধ্যে একটি ছিল নেপোলিয়নিক কোড, যা ফরাসি আইন ব্যবস্থাকে সুশৃঙ্খল করে তোলে এবং আজও ফরাসি নাগরিক আইনের ভিত্তি গঠন করে চলেছে। 1802 সালে একটি সাংবিধানিক সংশোধনী নেপোলিয়নকে আজীবনের জন্য প্রথম কনসাল করে তোলেন। এর ঠিক 2 বছর পরে 1804 সালে প্যারিসের নটর ডেম ক্যাথেড্রালে এক জমকালো অনুষ্ঠানে তিনি নিজেকে ফ্রান্সের সম্রাট হিসাবে ঘোষণা করেন। 1796 সালে নেপোলিয়ন জোসেফিন ডি বিউহার্নাইসকে বিয়ে করেছিলেন, যিনি তার চেয়ে 6 বছরের বড় একজন স্টাইলিশ বিধবা ছিলেন। 1 দশকেরও বেশি সময় পরে 1809 সালে সম্রাজ্ঞী জোসেফিন এর সাথে নেপোলিয়নের নিজের কোনো সন্তান না হওয়ার পরে তিনি তাদের বিবাহ বাতিল করেছিলেন, যাতে তিনি একটি নতুন স্ত্রীকে খুঁজে পেতে পারেন এবং উত্তরাধিকারী তৈরি করতে পারেন। 1810 সালে তিনি অস্ট্রিয়ার সম্রাটের কন্যা মেরি লুইসকে বিয়ে করেছিলেন। পরের বছর তিনি তাদের পুত্র নেপোলিয়ন ফ্রান্সোয়া জোসেফ চার্লস বোনাপার্টকে জন্ম দিয়েছিলেন, যিনি দ্বিতীয় নেপোলিয়ন নামেও পরিচিত ছিলেন এবং রোমের রাজ্য উপাধি পেয়েছিলেন। মেরি লুইসের সাথে তার পুত্র ছাড়াও নেপোলিয়নের বেশ কয়েকটি অবৈধ সন্তানও ছিল।
1803 থেকে 1815 পর্যন্ত সালগুলি ইউরোপের দেশগুলির বিভিন্ন জোটের সাথে বড় দ্বন্দ্বের একটি সিরিজ চলছিল। 1803 সালে আংশিকভাবে ভবিষ্যতের যুদ্ধের জন্য তহবিল সংগ্রহের উপায় হিসাবে নেপোলিয়ন উত্তর আমেরিকার ফ্রান্সের লুইসিয়ানা অঞ্চলটি $15 মিলিয়ন সদ্য স্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করেছিলেন, যেই লেনদেনটি পরে লুইসিয়ানা ক্রয় হিসাবে পরিচিতি লাভ করে। 1805 সালে অক্টোবরে ব্রিটিশরা ট্রাফালগারের যুদ্ধে নেপোলিয়নের নৌবাহিনীকে নিশ্চিহ্ন করে দেয়। যাই হোক, এই একই বছরের ডিসেম্বরে নেপোলিয়ন অস্ট্রালজিতের যুদ্ধে তার অন্যতম সেরা বিজয় অর্জন করেছিলেন, যেখানে তার সেনাবাহিনী অস্ট্রিয়ান এবং রাশিয়ানদের পরাজিত করেছিল। এই বিজয়ের ফলে পবিত্র রোমান সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে এবং রাইন কনফেডারেশনের তৈরি হয়। 1806 সালেতে শুরুতে নেপোলিয়ন ব্রিটিশ বাণিজ্যের বিরুদ্ধে তথাকথিত ইউরোপীয় বন্দর অবরোধের মহাদেশীয় ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ব্রিটেনের বিরুদ্ধে বড় আকারের অর্থনৈতিক যুদ্ধ শুরু করার চেষ্টা করেছিলেন। 1807 সালে প্রুশিয়ার ফাউন্ডল্যান্ডে নেপোলিয়ন রাশিয়ানদের পরাজয়ের পরে প্রথম আলেকজান্ডার 1777 থেকে 1825 একটি শান্তি চুক্তি তিলসিট চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হন। 1809 সালে ফরাসিরা ওয়াগ্রামে যুদ্ধে অস্ট্রিয়ানদের পরাজিত করে, যার ফলে নেপোলিয়নের আরও লাভ হয়। এই বছরগুলিতে নেপোলিয়ন একটি ফরাসি অভিজাততন্ত্র, যেটি ফরাসি বিপ্লবের সময় নির্মূল হয়ে গিয়েছিল, তা পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন এবং তার অনুগত বন্ধু ও পরিবারকে আভিজাত্যের উপাধি হস্তান্তর করতেও শুরু করেছিলেন, কারণ তার সাম্রাজ্য পশ্চিম ও মধ্য মহাদেশীয় ইউরোপের বেশিরভাগ জুড়ে প্রসারিত হতে থাকে। 1810 সালে রাশিয়া মহাদেশীয় ব্যবস্থা থেকে সরে আসে। প্রতিশোধ হিসাবে নেপোলিয়ন 1812 সালের গ্রীষ্মে রাশিয়ার একটি বিশাল সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিল। ফরাসিদের পূর্ণমাত্রার যুদ্ধে জড়িত করার পরিবর্তে নেপোলিয়নের বাহিনী যখনই আক্রমণ করার চেষ্টা করেছিল, তখনই রাশিয়ানরা পিছু হটার কৌশল গ্রহণ করে। ফলস্বরূপ নেপোলিয়নের সৈন্যরা একটি বর্ধিত অভিযানের জন্য প্রস্তুত না হওয়া সত্ত্বেও রাশিয়ার আরও গভীরে প্রবেশ করেছিল। সেপ্টেম্বরে বড়ডিনোর সিদ্ধান্তহীন যুদ্ধে উভয় পক্ষই ব্যাপক হতাহতের শিকার হয়েছিল। নেপোলিয়নের বাহিনী মস্কোর দিকে অগ্রসর হয়, কিন্তু তারা কেবলমাত্র আবিষ্কার করে যে প্রায় পুরো জনগোষ্ঠী সরিয়ে দেওয়া হয়েছে। শত্রু সৈন্যদের সরবরাহ থেকে বঞ্চিত করার প্রয়াসে পশ্চাৎ অপসারণকারী রাশিয়ানরা শহর জুড়ে আগুন ধরিয়ে দেয়। আত্মসমর্পণের জন্য 1 মাস অপেক্ষা করার পরে নেপোলিয়ন রাশিয়ান শীতের শুরুতে তার ক্ষুধার্ত ক্লান্ত সেনাবাহিনীকে মস্কো থেকে বের করে দেওয়ার আদেশ দিতে বাধ্য হন। বিপর্যয়কর পশ্চাৎ অপসারণের সময় তার সেনাবাহিনী হঠাৎ আক্রমণাত্মক এবং নির্দয় রাশিয়ান সেনাবাহিনীর কাছ থেকে ক্রমাগত হয়রানির শিকার হয়। নেপোলিয়নের 6 লক্ষ সৈন্যের মধ্যে যারা অভিযান শুরু করেছিল, তাদের মধ্যে আনুমানিক 1 লক্ষ জন রাশিয়া থেকে এসেছিল। বিপর্যয়কর রাশিয়ান আক্রমণের এই একই সময় ফরাসি বাহিনী উপদ্বীপীয় যুদ্ধে জড়িত হয়েছিল, যার ফলস্বরূপ স্প্যানিশ এবং পর্তুগিজরা ব্রিটিশদের সহায়তায় ফরাসিদের আইবেরিয়ান উপদ্বীপ থেকে তাড়িয়ে দেয়। এই পরাজয়ের পরে 1813 সালে লাইপজিগের যুদ্ধ হয়েছিল, যা জাতির যুদ্ধ নামেও পরিচিত ছিল, যেখানে নেপোলিয়নের বাহিনী অস্ট্রিয়ান, প্রুশিয়ান, রাশিয়ান এবং সুইডিশ সৈন্যদের অন্তর্ভুক্ত একটি জোট দ্বারা পরাজিত হয়েছিল। নেপোলিয়ন তখন ফ্রান্সে ফিরে আসেন এবং 1814 সালের মার্চ মাসে জোট বাহিনী প্যারিস দখল করে।
1814 সালের 6ই এপ্রিল নেপোলিয়ন তখন 40-এর দশকের মাঝামাঝি সিংহাসন ত্যাগ করতে বাধ্য হন। ফাউন্টেন ব্লিউ চুক্তির মাধ্যমে তাকে ইতালি উপকূলে ভূমধ্যসাগরীয় দ্বীপ এলাকায় নির্বাসিত করা হয়। তাকে ছোট দ্বীপের ওপর সার্বভৌমত্ব দেওয়া হয়েছিল বটে। তখন তার স্ত্রী এবং পুত্র অস্ট্রিয়ায় গিয়েছিলেন। 1815 সালের 26শে ফেব্রুয়ারি নির্বাসনের 1 বছরেরও কম সময় পরে নেপোলিয়ন এলবা থেকে পালিয়ে যান এবং বেশ কিছু সমর্থকদের নিয়ে একটি দল গঠন করেন এবং তাদের নিয়ে ফরাসি মূল ভূখণ্ডে যাত্রা করেন। 20শে মার্চ তিনি প্যারিসে ফিরে আসেন, যেখানে উচ্ছ্বসিত জনতা তাকে স্বাগত জানায়। নতুন রাজা ষোড়শ লুই পালিয়ে যান এবং নেপোলিয়ন তার 100 দিনের অভিযান হিসাবে পরিচিতি লাভ করেন। নেপোলিয়ন ফ্রান্সে ফিরে আসার পরে মিত্রদের একটি জোট, অস্ট্রিয়ান, ব্রিটিশ, প্রুশিয়ান এবং রাশিয়ানরা, যারা ফরাসি সম্রাটকে শত্রু বলে বিবেচনা করেছিল, তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। নেপোলিয়ন একটি নতুন সেনাবাহিনী গড়ে তোলেন এবং তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আক্রমণ শুরু হওয়ার আগেই মিত্রবাহিনীকে একের পর এক পরাজিত করে আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন। 1815 সালের জুনে তার বাহিনী বেলজিয়াম আক্রমণ করেছিল, যেখানে ব্রিটিশ এবং প্রুশিয়ান সৈন্যরা অবস্থান করেছিল। 16ই জুন নেপোলিয়নের সৈন্যরা লিগনির যুদ্ধে প্রুশিয়ানদের পরাজিত করে। যাই হোক, ঠিক তার 2 দিন পরে অর্থাৎ 18ই জুন ব্রাসেলসের কাছে ওয়াটারলুর যুদ্ধে ফরাসিরা প্রুশিয়ানদের সহায়তায় ব্রিটিশদের দ্বারা পরাজিত হয়েছিল। 1815 সালের 22শে জুন নেপোলিয়নকে আবার পদত্যাগ করতে বাধ্য করা হয়। 1815 সালের অক্টোবরে নেপোলিয়নকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দুর্গম ব্রিটিশ নিয়ন্ত্রিত সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়। 1821 সালের 5ই মে 51 বছর বয়সে তিনি সেখানে মারা যান, সম্ভবত পেটের ক্যান্সারে আক্রান্ত হয়ে। ক্ষমতায় থাকাকালীন নেপোলিয়ন প্রায়শই তার পোশাকে হাত রেখে চিত্রকর্মের জন্য পোজ দিয়েছিলেন, যার ফলে তার মৃত্যুর পরে কিছু জল্পনা তৈরি হয়েছিল যে তিনি বছরের পর বছর ধরে পেটের ব্যথায় জর্জরিত ছিলেন। নেপোলিয়নকে ওই দ্বীপেই সমাহিত করা হয়েছিল এবং সর্বশেষে 1840 সালে তার দেহাবশেষ ফ্রান্সে ফিরিয়ে দেওয়া হয়েছিল এবং প্যারিসের লেস ইভ্যালিডেসে একটি ক্রিপ্টে সমাধিস্থ করা হয়েছিল, যেখানে অন্যান্য ফরাসি সামরিক নেতাদেরও অন্ত্যেষ্টি করা হয়েছিল।